আসসালামু আলাইকুম এভরিওয়ান। অসমাপ্ত ভালোবাসা গল্পের 2 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তুই কি আসলেই মেয়েটার সাথে ইন্টিমেট হয়েছিস? চুপ কর শালা, মেজাজ এমনিতেই খারাপ, আর খারাপ করিস না। নিকোটিনের শেষ টান দিয়ে বলল, করতে পারলাম কই। তাহলে কি করেছিস? এই অবস্থা কি করে হলো? জিয়ান বলল, তেমন কিছুই করিনি, টেনে রুমে নিয়ে এসেছি, জবরদস্তি করেছি। পুরোটা কমপ্লিট হওয়ার আগেই মেয়ে বেহুশ। তুই এইটুকু মেয়ের সাথে জবরদস্তি করেছিস? মেয়েটা বাচ্চা ব্রো। জিয়ান বলল, রাখ তোর বাচ্চা, 6 মাসে বাচ্চার মা হয়ে যাবে। আসছে বাচ্চা। একটা বাচ্চা মেয়েকে কোন বাবা বিয়ে দেয়? আমার আর ওর বয়সের ডিফারেন্স জেনেই বিয়ে দিয়েছে। ছেলেটা বলল, জিয়ান তুই তো আমার বন্ধু জিয়ান না। আমি যে জিয়ানকে চিনি সে তো মেয়েদের সম্মান করে, ভদ্র শান্তশিষ্ট একজন আদর্শ পুরুষ। জিয়ান বলল, ভদ্রতা? ভদ্রতাকে আমি দাফন করে দিয়ে এসেছি ওই বাড়ির উঠোনে। কি দোষ ছিল আমার? ভালোবেসেছিলাম এইটুকুই। সবার বিরুদ্ধে যে বিয়ে করে নিজের অর্ধাঙ্গিনী বানাতে চেয়েছিলাম, এটাই ভুল। ছেলেটা বলল, এখানে সুনয়নার দোষটা কোথায়? জিয়ান বলল, সাপের বংশে মানুষ আসবে কোথা থেকে? ওরা সবকটা সাপ, তাই 20 দাঁত আগেই উপড়ে ফেলবো। ভাগ্যিস পিরিয়ড শুরু হয়েছে, নয়তো আমি ওর এমন হাল করতাম জীবনে অন্য কোনো পুরুষের কথা চিন্তায় আনতেও ওর রুহ কেঁপে উঠত। ছেলেটা বলল, তুই যাচ্ছিস কবে? তোর ছুটি শেষ হচ্ছে কবে? জিয়ান সিগারেট ধরাতে ধরাতে বলল, 5 দিনের ছুটিতে 3 দিন শেষ, আর 2 দিন বাকি আছে। আচ্ছা লাবিব কই? ওরে তো আমার বিয়ের দিন থেকে দেখছি না, মোবাইলও সুইচ অফ। ছেলেটা বলল, লাবিব গ্রামে গেছে। লাবিবের কথা ছাড়, আমার কথা শোন। মেয়েটাকে 1 বছর সময় দে। এবার তো মেয়েটা এসএসসি দিবে, সেটা শেষ করুক, ততদিনে তোর সাথে ওর সম্পর্ক মজবুত হোক। এমন কিছু করিস না মেয়েটার সাথে যাতে তোকে ছেড়ে যেতে বাধ্য হয়। জিয়ান দ্রুত উঠে দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে আসলো। সোজা বাসায় এসে নিজের রুমে ঢুকলো। খাটের উপর তাকিয়ে দেখে খাটের উপর বসে চকলেট খেতে ব্যস্ত নয়না। শার্টের কলার কাঁধ বেয়ে পড়ে কাঁধের বেশ খানিকটা স্পষ্ট। জিয়ান ঝাঁঝালো কণ্ঠে ডাকলো, এই মেয়ে। নয়না ভয়ে চকলেট মুখের পাশে লেপটে গেছে, হাতটা পেছনে নিয়ে চকলেট লুকিয়ে রাখলো। জিয়ান বলল, তোমার সমস্যা কি? সব সময় নিজের শরীর দেখানোর চেষ্টা করো কেন? এসব কি পরেছ? শাড়ি কই তোমার? নয়নার বলতে ইচ্ছে করলো, আমার নাম সুনয়না, নট এই মেয়ে। চোখ পিটপিট করে তাকাচ্ছে আর মনে মনে এসব ভাবছে। জিয়ান বলল, কি হলো, উত্তর দাও। শাড়ি কোথায় তোমার? নয়না উঠে দাঁড়িয়ে বলে, এই তো। পুরো শাড়ি পেঁচিয়ে কোমরে গুজে রেখেছে, দাঁড়ানোর ফলে শার্টের হাতার ভেতরে হাত দুটো হারিয়ে গেছে। জিয়ানের এবার রাগ না হাসি আসছে। সামনের দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বলে, আসলেই তো মেয়েটাকে বাচ্চা বাচ্চা লাগছে দেখতে। মুখে চকলেট লেপটে আছে, শাড়ি এমনভাবে পেঁচিয়ে রেখেছে 2 কদম হাঁটলেই উষ্টা খেয়ে পড়বে। বুঝলাম না পুরো পরিবার কি আমার সাথে আবার একটা ধোঁকা করলো? বিয়ের দিন তো জলপাই রঙের লেহেঙ্গা পরা মেয়েটাকে এত বাচ্চা লাগেনি। জিয়ান বলল, এই মেয়ে এদিকে আসো। নয়না বারবার হাত দুটো উপরের দিকে ওঠানোর চেষ্টা করছে। কয়েকবার চেষ্টা করে মোটামুটি হাত দুটো কাবু করতে পেরেছে। শাড়ি একটু উঁচু করে সামনে এগোতে চাইলেই বেডের উপর থেকে ধপাস করে পড়ে যেতে নিলে জিয়ান ধরে ফেলে। জিয়ানের গলা জড়িয়ে ধরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নয়না। মনে মনে বলল, হায় আমার রণবীর কাপুর। জিয়ান ঠাস করে নিচে ফেলে দেয়। নয়না জোরে বাবাগো বলে চিৎকার করে ওঠে। আরও চিৎকার দেওয়ার আগেই জিয়ান নয়নার মুখ চেপে ধরে। মনে মনে নয়না বলে, তুই একটা ভিলেন, তোকে আমি এমন শিক্ষা দেব, খালি আমার সাহসটা আরেকটু বাড়ুক। গাইস, তোমরা কি জানো আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড রেদওয়ান8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। রুমের মধ্যে বসে না থেকে যাও মেয়েটার কাছে, দেখো তোমার ছেলে তার অবস্থা কি করেছে। দরকার পড়লে ডাক্তার খবর দেই।
ডাক্তার সুলতানা পারভিনকে কল করলেই চলে আসবে। নাজিম সাহেবের কথা শেষ করার আগেই নয়নার গলার স্বর কানে আসলো। মিতা বেগম দ্রুত ছুটে আসলেন রুমে। এসে দেখে নয়না নিচে পড়ে আছে। জিয়ান তার খুব কাছে মুখ চেপে রেখেছে। মিতা বেগম জিয়ান বলে ডাক দিতেই জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে আসলো। মিতা বেগম দ্রুত এসে নয়নাকে বুকের সাথে চেপে ধরলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার এ অবস্থা কেন মা? নয়না আর চোখে জিয়ানের দিকে তাকাচ্ছে। মিতা বেগম বললেন, রুম থেকে বের হ। জিয়ান সাদা শার্ট নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। মিতা বেগম নয়নাকে ধরে বেডে বসালেন। কোমল স্বরে জিজ্ঞেস করলেন, তুমি শাড়ি পরতে পারো না? নয়না মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। মিতা বেগম বললেন, আসো আমি পরিয়ে দেই। এটা বলে নিজের আঁচল দিয়ে নয়নার মুখে লেপ্টে থাকা চকলেট মুছে দিলেন। সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনাচ্ছি। আচ্ছা, সকালে তোমার কেমন নাস্তা পছন্দ? নয়না মিতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল। শাড়ি পরানোর সময় মিতা বেগম নয়নার শরীরে বিভিন্ন চিহ্ন দেখেছেন, যা তার ছেলের বদৌলতে বাচ্চা মেয়েটার শরীরে স্থান পেয়েছে। মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদে না নয়না, শরীর খুব ব্যথা করছে তাই না? আমাকে বলো তোমার কি সমস্যা হচ্ছে। নয়না বলল, আমি আপনার সাথে থাকবো আন্টি। মিতা বেগম বললেন, আচ্ছা ঠিক আছে, তবে জানো তো বিয়ের পর মেয়েদের একমাত্র ভরসাযোগ্য আশ্রয়স্থল স্বামী। নয়না মিতা বেগমের আঁচল খামচে ধরল। গতকাল রাতে তার সাথে যা হয়েছে, এরপর এই মানুষটার সাথে স্বাভাবিক হতে পারবে কখনো? মিতা বেগম নয়নার ভয় বুঝতে পেরে নয়নাকে বলল, তোমার স্বামী ততটা খারাপ না। যে রূপ তুমি দেখেছ সেটা তোমার বোনের উপর রাগ ক্ষোভ থেকে। তবে জানো, তোমাকে ভালোবাসা দিয়ে ওর এই রাগকে মোচন করতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সহযোগিতা করব আদর্শবান স্ত্রী হয়ে উঠতে। এখন বসো, আমি খাবার নিয়ে আসছি। মিতা বেগম চলে যেতেই নয়নার নীলাঞ্জনার কথাটা মাথায় আসলো। আচ্ছা, নীলাঞ্জনা আপু তো লাবিব নামের একটা ছেলেকে ভালোবাসতো, তাহলে এই তিতকরলার সাথে কি সম্পর্ক? নীলাঞ্জনা আপু কি টু টাইমিং করতো? কেন এমনটা করলো আমার সাথে নীলাঞ্জনা আপি? কেন করলো? তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। চোখের পানি মুছে ড্রেসিং টেবিলের উপর একটা মোবাইল দেখতে পেল। দ্রুত মোবাইলটা হাতে নিয়ে সাইড বাটনে ক্লিক করতেই মোবাইলের স্ক্রিনে দুজন কপত কপতির হাস্যোজ্জ্বল পিক ভেসে উঠল। এটা তো নীলাঞ্জনা আপি আর তিতকরলা, দুজনে এতটা ক্লোজ। তার মানে আমি যা ভাবছি তাই। মোবাইলটা হাত থেকে রাখার আগেই কেউ ছো মেরে নিয়ে নিল। কর্কশ কণ্ঠে বলল, সাধারণ বোধবুদ্ধি নেই? পারমিশন ছাড়া কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। নয়না বলল, আপনি নীলাঞ্জনা আপিকে কতদিন ধরে চেনেন? জিয়ান বলল, সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। নয়নার দিকে চোখ পড়তেই চোখ গেল গলার দিকে রক্ত জমে জমাট বেঁধে কালো হয়ে থাকা চিহ্নের উপর। মলিন কণ্ঠে নয়না বলল, মনে একজনকে রেখে ঘরে কেন আমাকে আনলেন? জিয়ান বলল, তোমার বয়স কত? পেছন থেকে মিতা বেগম বললেন, 16 বছর। এখন মনে হলো বইয়ের বয়স জানতে হয়? বিয়ের আগে জানতে হয়, বিয়ের পরে না। জিয়ান বলল, সরি আম্মু, আমার ভুল হয়েছে। আমি আমার ভুল শুধরে নেব। আজই সুনয়নাকে ওদের বাসায় ফেরত দিয়ে আসব। লাবিব নীলাঞ্জনার পিঠের চুল সরিয়ে ঘাড়ে আলতো করে চুমু খেলো। কোমরে হাত রেখে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, ভালোবাসি আমার প্রিয়তমা। নীলাঞ্জনা কিছুটা সরে দাঁড়ালো। লাবিব, কতবার বলবো বিয়ের আগে আমার এসব পছন্দ না। আমরা বিয়েটা কবে করছি? লাবিব বলল, করছি না আমরা বিয়ে। ভালোবাসি আমি তোমাকে। কি অদ্ভুত, তোমাকে টাচ করলেই তোমার শরীর জ্বলে ওঠে। তা তো উঠবেই। পাইলট জিয়ান রেজা চৌধুরীকে খুব মিস করছো বুঝি? এতই যখন রেজার জন্য প্রেম উথলে পড়ে, তাহলে আমার সাথে আসলে কেন? রেজাকে বিয়ে করে এখন হানিমুন সেরে ফেলতে। নীলাঞ্জনা ঠাস করে লাবিবের গালে চর বসিয়ে দেয়। আমার এখন মনে হচ্ছে আসলে আমি ভুল মানুষের জন্য সবাইকে ত্যাগ করেছি। তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো? আমি তোমাকে কি বলেছি? জাস্ট এইটুকুই তো, শারীরিক সম্পর্কে আমরা বিয়ের পরে জড়াবো পবিত্রভাবে। যে পুরুষ শরীরের পাগল হয় সে তো কখনো ভালোবাসতে পারে না। তার নেশা শরীর। শরীর পেলে একদিন ঠিক তার নেশা কেটে যায়। আমি আজকে এক্ষুনি বাসায় চলে যাব। তোমার সাথে আর এক মুহূর্তও থাকবো না। আমার পরিবার আর আমার মান সম্মান যা যাওয়ার তা তো ধুলোয় মিশে গেছে। তোমার মতো মানুষের সাথে থেকে নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে পারবো না। লাবিব নীলাঞ্জনার হাত ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। কি করব বলো? তোমাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে নিজের মধ্যে তোমাকে মিশিয়ে নিতে। আজই আমি তোমাকে বিয়ে করব। নীলাঞ্জনা বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না লাবিব। আমার মন বলছে তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই। লাবিব বলল, এভাবে বলছো কেন? বলেছি তো ভুল হয়েছে। এই কান ধরে সরি বলছি। প্লিজ এবারের মতো সরি অ্যাকসেপ্ট করো ময়না পাখি। নীলাঞ্জনা বলল, করতে পারি এক শর্তে। লাবিব বলল, কি শর্ত বলো?
তোমার জন্য এই অধমের জানও হাজির। নীলাঞ্জনা বলল, কথা দাও আমাদের মাঝে কখনো তুমি জিয়ানকে টেনে আনবে না। আমি যদি ওকে সত্যি ভালোবাসতাম তাহলে ওকে ছেড়ে তোমার কাছে আসতাম বলো? জিয়ান আমার স্কুল লাইফের ভালোবাসা। তখন আমি নেহাত বাচ্চা ছিলাম, আবেগে ভেসেছি। তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি অনুভব করেছি হ্যাঁ এটাই ভালোবাসা। লাবিব বলল, লাভ ইউ আমার ব্যক্তিগত ময়না পাখি। নীলাঞ্জনা বলল, এবার যাও বিয়ের আয়োজন করো। লাবিব বলল, তুমি নাস্তা করে রেডি হও, আমি কাজে নিয়ে আসছি। নীলাঞ্জনা বলল, অপেক্ষায় রইলাম প্রেমিকা থেকে প্রিয়তমা স্ত্রী হওয়ার। জিয়ান বলল, আম্মু আমি সত্যিই দুঃখিত, সুনয়নার বয়সটা যে এত কম আমি বুঝতে পারিনি। যাই হোক আমি আমার ভুল শুধরে নেব। তোমার কি বিয়েটা ছেলে খেলা মনে হয় জিয়ান? বিয়ে হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন। এটা তোমার কিনে আনা কোনো শোপিস না। ভালো লাগলে কিনে এনে রাখলে আর ভালো না লাগলে ছুঁড়ে ফেলে দিলে। তুমি যথেষ্ট ম্যাচিউর, তাই নিজের জ্ঞান কাজে লাগাও। বোকাদের মতো কাজকর্ম করার কোনো মানে নেই। নয়না তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। যাওয়ার সময় জিয়ানকে বলে গেলেন আমি যাব আর আসব, ওর সাথে কোনো রকম মিসবিহেভিয়ার করবি না। নয়না বেডের এক কোনায় বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা দেখতে লাগলো। বাপরে, রুমের ফার্নিচার থেকে শুরু করে রুমের দেয়ালের রং পর্দা সবকিছুই সাদা। এত শুভ্রতায় জড়ানো মানুষ এমন খারাপ হয়? জিয়ান বলল, এই মেয়ে শোনো। নয়না বলল, প্রথমত আমার নাম সুনয়না, এই মেয়ে না। জিয়ান বলল, তুমি না বাচ্চা? সুনয়না বলল, বাচ্চা কাকে বলে জানেন? মন চাইলেই আপনি যার গাল টেনে দিতে পারবেন, কোলে নিতে পারবেন। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? পুরো 33 কেজি ওজন আমার, বয়স 16। সো বাচ্চা আর এই মেয়ে দুটোর কোনোটাই আমার সাথে যায় না। জিয়ান বলল, তার মানে তুমি ইচড়ে পাকা। সুনয়না বলল, আপনি যাই বোঝাতে যান আমি বুঝবো না, কারণ আপনি জিলাপির প্যাচের চেয়েও কঠিন পেঁচানো। আর ভাববেন না আমি ভীতু, আমার কিন্তু অনেক সাহস। জানেন আমার ক্লাসের রাফির নাক ফাটিয়ে দিয়েছিলাম এক ঘুষিতে। আপনি বড় তাই কিছু বলিনি। কাল রাতে যা করেছেন আপনার নামে মামলা করা উচিত। জিয়ান বলল, মামলা হইলে পরে দেখা নিব থানায়। উপস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। সুনয়না বলল, আপনার মুখে গান মানায় না, আপনার মুখে করলার মতো তেতো কথা মানায়। এই আপনাকে আন্টি ছোটবেলায় মধু মুখে দেয়নি? জিয়ান বলল, তুমি তো বড্ড বেশি কথা বলো, তোমাকে আজই আমি বাসায় দিয়ে আসব। বয়সের চেয়ে কথা বেশি শিখেছ, পিচ্চি কোথাকার। সুনয়না বলল, একদম পিচ্চি বলবেন না। জিয়ান হুট করে নয়নাকে কোলে তুলে নিল। এই ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করব। নয়নার গালে পরপর দুটো চুমু খেলো, এরপর বেডে বসিয়ে দিয়ে বলল, বাচ্চাদের এভাবেই কোলে নিয়ে আদর করতে হয়। মনে মনে নয়না বলল, নেহাত 6 তলা বিল্ডিংয়ের মতো দেহ, আর লম্বা। নয়তো আমি বোঝাতাম আমাকে নিয়ে মজা করার শাস্তি কত কঠিন। জিয়ান নয়নার সামনে বসলো, প্রথমবার নয়নার দিকে নজর দিল। ভালোভাবে লক্ষ্য করলো হলদে ফর্সা গায়ের বরণ, পিঙ্কিস পিঙ্কিস একজোড়া ঠোঁট, হরিণের মতো টানা টানা একজোড়া চোখ, চেহারা জুড়ে অদ্ভুত সরলতা। হঠাৎ কপালের ডান পাশে চোখ পড়তেই জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। ঠিক নীলাঞ্জনার কপালের ডান পাশে যেখানে তিল, নয়নারও সেম। সুনয়না বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? আমার ভয় করছে। জিয়ান হুট করে নয়নার চুলগুলো মুট করে ধরল। তোদের মতো মেয়েদের আমার চেনা আছে, এই রূপের জালে আমাদের মতো ছেলেদের জীবন ধ্বংস করে দিস। তোদের এমন অবস্থা করা উচিত যাতে আর কোনো ছেলের জীবন নষ্ট না হয়। ভালোবাসাকে তোদের কাছে খেলনা মনে হয়। নয়না ব্যথায় কুকড়ে উঠল, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুকণা। ব্যথাতুর কণ্ঠে অনুনয়ের সুরে বলল, প্লিজ ছাড়ুন, আমার লাগছে। মিতা বেগম রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করে বললেন, জিয়ান এসব কি হচ্ছে? মানা করেছিলাম তো ওর সাথে মিসবিহেভ করতে। হাতে থাকা খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে নয়নাকে আগলে নিলেন বুকে। জিয়ান ততক্ষণে রুম ছেড়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। দাঁড়াও। মিতা বেগমের কণ্ঠ শুনে স্থির হলো জিয়ানের পা। জিয়ান বলল, আম্মু প্লিজ, এখন এই মুহূর্তে আমার কোনো রকম জ্ঞানের বাণী শোনার মন মানসিকতা বা ধৈর্য কোনোটাই নেই, আমাকে একটু একা থাকতে দাও। মিতা বেগম বললেন, তোমার মেজাজ নিয়ে ডিপ ফ্রিজে রেখে আসো। আজকে তুমি যেটা করলে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোমার মতো সন্তান আমি গর্ভে ধারণ করেছি। এইটুকু একটা মেয়ে, তুমি ওর উপর শারীরিক মানসিক টর্চার করেই যাচ্ছ। তোমার প্রেমিকা তোমাকে ধোকা দিয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে, তাতে এই নিষ্পাপ মেয়েটার কি দোষ? আর কোন মেয়ে এমন মেজাজ সহ্য করবে? মেয়েটা ঠিক ডিসিশন নিয়েছে তোমাকে ছাড়ার। আর হ্যাঁ, মনে রেখো, ও আজকে থেকে আমার মেয়ের মতো। জীবনে দ্বিতীয়বার ওর গায়ে আঘাত করার কথা চিন্তাও করলে তোমার মতো ছেলেকে অস্বীকার করতে আমি দুবার ভাববো না। জিয়ান বাহিরে এসে সোজা চিলেকোঠায় চলে আসলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। আচ্ছা, ছেলে মানুষের হৃদয় ভেঙে গুড়িয়ে গেলেও কি তাদের কান্না করা মানা?
আমি কি দোষ করেছিলাম? শুধুমাত্র নীলাঞ্জনাকে ভালোবাসতাম। আমি তোমাকে কিভাবে বোঝাবো আম্মু? নীলাঞ্জনাকে আমি খোলসের আড়ালে থাকা মুক্তোর মতো যত্নে রেখেছিলাম। নিজে শত আঘাত সহ্য করলেও কখনো ওর শরীরে সামান্য আঁচড়ও আসতে দেইনি। কেউ কেন বোঝে না ছেলেদেরও হৃদয় আছে? তাদের হৃদয়ের রক্তক্ষরণ কেউ কেন দেখতে পায় না? তারাও পুরে বিরহের অনলে। সেই দগ্ধ হৃদয়ের আর্তনাদ কারো হৃদয় স্পর্শ করে না কেন? তুমি ভুল ছিলে না। তুমি ছিলে সদ্য ফোটা সুবাসিত ফুল, যার ঘ্রাণের মাদকতা আমাকে নিঃস্ব করে দিয়েছে। রাত তখন প্রায় একটা ছুঁই ছুঁই। জিয়ান পা টিপে টিপে রুমে আসলো। বেডের উপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে এক কিশোরী। শাড়ি সরে যেয়ে কিশোরীর উন্মুক্ত হয়ে আছে শরীরের বেশ খানিকটা অংশ। আলতো হাতে কোলে তুলে নিল ঘুমন্ত কিশোরীকে। চুপিসারে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো। গাড়ির সামনের সিটে নয়নাকে বসিয়ে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে দিল শরীরে। হঠাৎ ঘুমন্ত রমণী হাত ধরে বসলো। জিয়ান খানিকটা ভয় পেল। কিছু সময় সেভাবেই রইল। বুঝতে পারলো ঘুম ভাঙেনি। আলতো করে হাত সরিয়ে এনে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। রাতের নীরব রাস্তা, দু একটা দূরপাল্লার বাসের শোষো ক্ষীণ আওয়াজ। সাথে সাথে গাড়ির গ্লাস উঠিয়ে দিল। খুব ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে। নয়নার মাথাটা জিয়ানের কাঁধে একবার সরিয়ে দিয়েছিল, তারপর নিচেই ঠিক করে রাখলো। বেশ কিছু দূর আসার পরে পুলিশ চেকপোস্ট পার হতে হয়। নয়নার মাথাটা গাড়ির সিটে ঠিকভাবে রেখে গাড়ি থেকে বের হয়ে আসে জিয়ান। গাড়ির কাগজপত্র সব দেখায়। একজন অফিসার বলে, আপনার সাথে গাড়িতে উনি কে? জিয়ান বলল, আমার ওয়াইফ। অফিসার বলল, আপনার ওয়াইফ, তার প্রমাণ কি? জিয়ান বলল, আপনার কি মনে হয় এই রাতে আমি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘুরবো? বলছি যখন আমার ওয়াইফ তখন অবশ্যই আমার ওয়াইফ। অফিসার বলল, প্রমাণ দেখান, তারপর বিশ্বাস করব। আপনাদের বিয়ে হয়েছে কতদিন? জিয়ান বলল, গত সপ্তাহে শুক্রবার। অফিসার বলল, আজকে তো রবিবার, নিশ্চয়ই আপনার ফোনে বিয়ের পিকচার আছে, সেটা দেখান। জিয়ান বলল, দেখুন স্যার, আমি একজন পাইলট, তাছাড়া আমার ওয়াইফ ঘুমিয়ে আছে। আপনারা প্লিজ আমাকে বিরক্ত করবেন না। অফিসার বলল, আপনার বাসায় কারোর সাথে কথা বলিয়ে দেন। আর আপনি যেই হন না কেন আইন সবার জন্য সমান। হতেই তো পারে মেয়েটিকে আপনি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। একজন চেয়ে জানালার কাছে বাড়ি দিয়ে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো। জিয়ান দ্রুত গাড়িতে এসে নিজের গায়ের শার্ট খুলে নয়নার গায়ে পরিয়ে দিচ্ছে। নয়না ঘুম ঘুম চোখ দুটো কোনো মতে খুলতেই জিয়ানকে দেখে ঘাবড়ে যায়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে আর ব্যথা দিবেন না। জিয়ান বলল, একদম চুপ, একটা কথাও বলবে না। বাহিরে পুলিশ দাঁড়িয়ে আছে। শাড়ি তো খুলে রেখেছ অর্ধেক। আমার ওয়াইফকে এই অবস্থায় অন্য কেউ দেখবে, এটা তো হতেই পারে না। নয়না জোরে চিৎকার দিয়ে বলে, কে আছো, বাঁচাও। বাহিরে পুলিশের লোকেরা বলতে থাকে, গাড়ি থেকে বের না হলে আমরা গাড়ির দরজা ভেঙে ফেলতে বাধ্য হব। জিয়ান বলল, একটা শব্দও করবে না, চুপ করে থাকো। এটাই বলে শার্টের বোতাম লাগিয়ে দিল। তোমার বাবার নাম্বার বলো। সুনয়না বলল, বাবার নাম্বার দিয়ে এত রাতে কি করবেন? আপনি না চৌধুরী বংশের ছেলে, তো বলুন, আমাকে হ্যারাসমেন্টের দায়ে আপনাদের চাকরি খেয়ে দেব। জিয়ান বলল, জাস্ট সাইলেন্ট, যেটা বলেছি সেটা করো। সুনয়না বলল, ফোনটা দিন, নাম্বার উঠিয়ে দেই। জিয়ান বলল, যেটা বলেছি সেটা করো। এরপর বের হয়ে এসে বলে, আপনাদের কাজ কি রাতের বেলা ভদ্র মানুষদের অসম্মান করা? অফিসার বলল, না, আমাদের ডিউটি দেশ ও জনগণকে নিরাপত্তা দেওয়া, আমরা সেটাই করছি। জিয়ান বলল, জাস্ট ওয়েট। কল করলো মাহবুব তালুকদারের নাম্বারে। কল ঢোকার আগেই কেউ একজন মোবাইল নিয়ে কল কেটে দিল। জিয়ান বলল, তুমি বাহিরে কেন এসেছো? সুনয়না বলল, তুমি আদর্শ হাজবেন্ডের মতো আমাকে প্রোটেক্ট করার জন্য একা লড়াই করবে, আর আমি ঘুমিয়ে থাকবো? আমি সুনয়না তালুকদার, পিতা মাহবুব তালুকদার। এই যে দুদিন আগে শুক্রবার গেল, সেই দিনটাই ছিল আমার আর আমাদের ভালোবাসার প্রণয়ের দিন। আমরা হাজব্যান্ড ওয়াইফ লং ড্রাইভে বের হয়েছিলাম, এতে আপনাদের সমস্যা কি? অফিসার বলল, আচ্ছা ম্যাডাম, সরি, তবে আপনাকে তার ওয়াইফ মনে হচ্ছে না। সুনয়না রাগী কণ্ঠে বলল, আপনার বইয়ের সাথে নিশ্চয়ই আপনি বেমানান, তাই এসব উল্টাপাল্টা কথা বলছেন। এই চলো তো সময় নষ্ট না করে। এটা বলেই জিয়ানের হাতের মধ্যে হাত রাখলো। গাড়িতে এসে বসে জিয়ানের দিকে তাকিয়ে বলল, আসলে আমি অনেক সাহসী, কিন্তু সমস্যা হলো আমার আরেকটু সাহস দরকার, তারপর আপনার সাথে বোঝাপড়া করব। এই প্রথম সুনয়নার মুখ থেকে স্বাভাবিক কথা শুনল জিয়ান। বেশ কিছুক্ষণ সুনয়নার দিকে তাকিয়ে রইল। সুনয়না বলল, এভাবে দেখার কি আছে? আপনারই তো বউ, না চাইলেও সারা জীবন এই মুখ দর্শন করতে হবে। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? জিয়ান বলল, সরি। নয়না অবাক হয়ে বলল, আপনি কিছু বললেন এইমাত্র? জিয়ান বলল, সরি, আমি আসলেই দুঃখিত, আমার উচিত হয়নি তোমার সাথে এমন আচরণ করা। তোমার তো এখানে কোনো দোষ নেই, উল্টো আমাদের মাঝে তুমি ফেসে গেছো।
আই এম রিয়েলি সরি সুনয়না। সুনয়না বলল, আপনি সরিও বলতে পারেন। এক কাজ করুন, আপনার সরির আচার বানিয়ে ধীরে ধীরে 1 চামচ করে খেয়ে ফেলুন। জিয়ান বলল, আমি তোমাকে একেবারের জন্য রেখে যাব এখানে। খুব তাড়াতাড়ি তোমার জন্য তোমার উপহার চলে আসবে। সুনয়না বলল, দেখুন আমার এইটুকু মাথা, তাও আবার বিশাল চুল, তার ভেতরে খোলস, খোলসের ভেতরে এইটুকু বুদ্ধি, তাই সহজভাবে বলুন মিস্টার পাইলট। জিয়ান বলল, খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য ডিভোর্স লেটার পাঠাবো। সুনয়না বলল, যা ইচ্ছে করুন, আগে আমাকে বাসায় দিয়ে আসুন। না, আমি বাসায় যাব না, আপনি এক কাজ করুন, আমাকে কোনো হোস্টেলে রেখে আসুন। জিয়ান বলল, আর ইউ ক্রেজি? সুনয়না হঠাৎ করে অশ্রু টলমল নেত্রে তাকিয়ে বলে, জানেন আমি না ধর্ষণ সম্পর্কে পত্রিকায় পড়েছি, টিভিতে নিউজ দেখেছি, কখনো কল্পনাও করিনি সেসব কিছুর ভিকটিম আমি নিজে হব। আমার আপনাকে দেখলে ভয় হয়, মনে হয় এখনই হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়বেন আমার উপর। বলতে বলতে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। এই মুহূর্তে নিজেকে ধ্বংস করে দিতে ইচ্ছে করছে জিয়ানের। শেষে কিনা সে কোনো মেয়ের কাছে ধর্ষক? চোখে রক্ত জমাট বেঁধে গেছে। হাত মুঠো করে নিজের প্রতি আসা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। নয়নার গায়ে হাত দিতেও লজ্জা হচ্ছে এখন। কিভাবে করলাম আমি এটা? নিজেকে ক্ষমা করব কিভাবে? নয়নার মাথায় হাত রেখে বলল, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আর তা কখনো আমি চাইনি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার যন্ত্রণার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি জানি কথা দিয়ে সবকিছু ঠিক হবে না। আমি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত দিয়েছি, জানি না তুমি কখনো আমাকে ক্ষমা করবে কিনা। আর কিছু বলার আগেই নয়না জিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জিয়ান বলল, প্লিজ কেঁদো না নয়না, আমার কালো ছায়া কোনোদিন আর তোমার উপর পড়বে না। আমি জানি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত তাজা আছে, তা হয়তো এজন্মে আমি মুছে দিতে পারবো না, পারলে ক্ষমা করে দিও। নয়না কিছু বলতে যেও বলতে পারল না, গাড়ির সিটে হেলান দিয়ে বসে রইল। জিয়ান নয়নার বাড়ির সামনে এসে বলে, আমি কি এখান থেকে চলে যাব, নাকি বাসার ভেতর পর্যন্ত আসব? সুনয়না বলল, আপনি আমাকে বাবা মায়ের কাছ থেকে নিয়ে গেছেন, তাই তাদের হাতে ফেরত দিয়ে আসবেন। দারোয়ান বেশ অবাক হলো এত রাতে নয়নাকে দেখে। বাসার দরজায় এসে বার কয়েক কলিং বেল দেওয়ার পর মাহফুজা বেগমের ঘুম ভেঙে গেল। ড্রয়িং রুমে এসে লাইট অন করে বললেন, এত রাতে কে আসলো? দরজা খুলে নয়নাকে দেখে বললেন, মা তুই এত রাতে? সবকিছু ঠিক আছে তো? কি হয়েছে? আর তোমার শার্ট ওর শরীরে কেন? কি করেছ আমার মেয়ের সাথে? সুনয়না বলল, আম্মু ভেতরে আসতে দাও আগে। মাহফুজা বেগম বললেন, আয়। এটা বলে দ্রুত মাহবুব তালুকদারকে ডেকে তুললেন। চোখ ডলতে ডলতে বললেন, এত রাতে তোমার আবার কি হলো? মাহফুজা বেগম বললেন, মেয়ে আর মেয়ের জামাই এসেছে, দ্রুত চলো, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। মাহবুব তালুকদার এসেই বললেন, এত রাতে কি এমন ইমার্জেন্সি পড়লো যে বাসায় চলে আসলে? আসার আগে একটা ইনফর্ম তো করবে। জিয়ান বলল, আপনার মেয়েকে আপনার কাছে ফেরত দিতে আসলাম। মাহফুজা বেগম বললেন, আচ্ছা কথা পরে হবে, নয়না তুই বরং জামাইকে নিয়ে রুমে যা। ওরা দুজন রুমে ঢুকতেই মাহবুব তালুকদার বাহির থেকে দরজা লক করে দিল।